একটা সময় ছিল আমাদের পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা সেই ভূমিতেই বিচরণ করত যেখানে আজ আমরা হাঁটছি। তারা এই বাতাসেই শ্বাস নিত এবং এই পৃথিবীতে নিজেদের মধ্যে যুদ্ধ করত। এই বিশালকার ও বিস্ময়কর প্রাণীরা প্রায় 14 কোটি বছর ধরে পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল। ডাইনোসরদের হাজার হাজার প্রজাতি ছিল। তাদের মধ্যে কেউ ছিল তৃণভোজী, কেউ ছিল মাংসাশী। কিছু ডাইনোসর ছিল অত্যন্ত শান্ত স্বভাবের, আবার কিছু ছিল ভয়ঙ্কর, হিংস্র ও বিপজ্জনক। তারা ছিল সেই সময়ের সবচেয়ে সফল প্রাণী। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে তাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেল? কোন ঘটনাটি তাদের সম্পূর্ণ বিলুপ্ত করে দিল? এটি জানার জন্য আমাদের কোটি কোটি বছর পেছনে ফিরে যেতে হবে এবং ডাইনোসরদের শেষ দিনটি কাছ থেকে দেখতে হবে। চলুন আজ আমরা প্রায় 6,50,00,000 বছর পেছনে ফিরে যাই। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সময় পৃথিবীর আবহাওয়া ছিল স্বাভাবিক। চারিদিকে সূর্যের আলো ছড়িয়েছিল, উঁচু উঁচু গাছে আছড়ে পড়ছিল সমুদ্রের শীতল বাতাস। চারিদিকে শোনা যাচ্ছিল ডাইনোসরদের গর্জন ও চিৎকার। যখন পৃথিবীতে সমস্ত ডাইনোসর প্রজাতি নিশ্চিন্তে তাদের জীবন কাটাচ্ছিল, তখন তাদের ভাগ্য অনেক আগেই নির্ধারিত হয়ে গেছিল। প্রায় 10 কোটি বছর আগে মহাশূন্য থেকে আসা একটি ছোট্ট অ্যাস্টেরয়েডের টুকরো মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্টে ঘুরতে থাকা একটি বিশাল অ্যাস্টেরয়েডের ওপর আছড়ে পড়ে। এই সংঘর্ষের ফলে বড় অ্যাস্টেরয়েডের গতিপথ বদলে যায় এবং সেটি অ্যাস্টেরয়েড বেল্ট ছেড়ে ঘন্টায় প্রায় 22,000 মাইল বেগে সরাসরি পৃথিবীর দিকে ধাবিত হতে শুরু করে। যখন অ্যাস্টেরয়েডটি পৃথিবী থেকে 3,84,000 দূরে ছিল, তখন হয়তো ডাইনোসরদের বিলুপ্তি ঘটতো না যদি সেটি পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে সংঘর্ষ করত। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। তাই অ্যাস্টেরয়েডটি চাঁদের খুব কাছ দিয়ে চলে যায় এবং পৃথিবীর দিকে এগোতে থাকে। প্রায় 40 কিলোমিটার ব্যাস এবং 2 ট্রিলিয়ন মেট্রিক ওজনের এই বিশাল অ্যাস্টেরয়েডটি প্রতি সেকেন্ডে পৃথিবীর আরো কাছে আসতে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর গতি বেড়ে ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটারে পৌঁছে যায়। বায়ুর সঙ্গে ঘর্ষণের কারণে এটি একটি বিশাল অগ্নিগোলায় পরিণত হয়। এটি এত দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছিল যে মাত্র 4 মিনিটে পুরো আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ফেলে। এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে পৃথিবীতে আঘাত হানার আগেই হাজার হাজার প্রাণী এই জ্বলন্ত অগ্নিগোলকের দিকে তাকিয়ে অন্ধ হয়ে যায়। তারা অ্যাস্টেরয়েডটিকে স্পষ্টভাবে দেখতে না পারলেও এর ভয়াবহ তাপ অনুভব করতে পারছিল। কয়েক মুহূর্তের মধ্যে অ্যাস্টেরয়েডটি পৃথিবীর বুকে মেক্সিকো উপসাগরের নিকটে আছড়ে পড়ে এবং প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস শক্তির এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ ছিল প্রায় কয়েক বিলিয়ন নিউক্লিয়ার বোমের সম্মিলিত শক্তির সমান। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আঘাতের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে লক্ষ লক্ষ টন শিলা ও ধাতু মহাশূন্যে নিক্ষেপ হয়। সংঘর্ষস্থলে প্রায় 180 কিলোমিটার প্রস্থ এবং 20 কিলোমিটার গভীর একটি বিশাল গর্ত সৃষ্টি হয়। বিস্ফোরণের ফলে এই অঞ্চলের পাথর, ধাতু ও মাটি ধূলিকণায় পরিণত হয়ে আকাশে বিশাল মেঘ তৈরি করে। সংঘর্ষের 16 মিনিট 40 সেকেন্ড পর পৃথিবীর গভীরে প্রবল ভূমিকম্পের তরঙ্গ ছড়িয়ে পড়ে। এর তীব্রতা এত বেশি ছিল যে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ সৃষ্টি হয় এবং একের পর এক সুনামি পৃথিবীর বিভিন্ন উপকূলের দিকে ধেয়ে আসে। এই ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর বহু আগ্নেয়গিরিকে সক্রিয় করে তোলে, ফলে বিভিন্ন স্থানে আগ্নেয়পাত শুরু হয় এবং ডাইনোসরদের ধ্বংস আরো দ্রুততর হয়ে ওঠে। এই ভয়াবহ বিপর্যয়ে তাপ ও বিকিরণের মাত্রা এত বেড়ে যায় যে সংঘর্ষ স্থলের প্রায় 800 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা অধিকাংশ জীবন্ত প্রাণী মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। উড়তে সক্ষম ডাইনোসরেরা প্রাথমিকভাবে এই স্থলভাগের বিপর্যয় থেকে বেঁচে গেলেও সেটি ছিল কেবল মহাপ্রলয়ের সূচনা। বিস্ফোরণের ফলে মহাশূন্যে ছিটকে যাওয়া লক্ষ লক্ষ টন গলিত শিলা, ধাতু এবং ধূলিকণা প্রায় 40 মিনিট পর পৃথিবীর মধ্যাকর্ষণের টানে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে শুরু করে। এগুলো জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো পৃথিবীর বিভিন্ন স্থানে বর্ষিত হতে থাকে। একই সঙ্গে প্রায় 6,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসে বিশাল ধূলিঝড়। এই ধুলোর মেঘ ছিল কয়েক কিলোমিটার পুরু, ফলে সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
উত্তপ্ত বাতাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এর ফলে পৃথিবীর অধিকাংশ বনভূমি ও উদ্ভিদ আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর অনেক স্থানে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে বিস্ফোরণ স্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ডাইনোসরেরাও এই তাপ থেকে রক্ষা পায়নি। এই মহাবিপর্যয়ে পৃথিবীর প্রায় 90% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। যেসব প্রাণী বেঁচে ছিল তাদের মধ্যেও অধিকাংশ ছিল বড় প্রাণী। পরে খাদ্যের অভাবে তারাও মারা যায়, কারণ বনভূমি ও উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়েছিল। তবে এই বিপর্যয় একটি নতুন প্রাণী গোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে আসে। সেই প্রাণী গোষ্ঠী ছিল স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেল। তারা নিজেদেরকে গর্ত, গুহা এবং মাটির নিচে লুকিয়ে রেখে এই বিপর্যয় থেকে বেঁচে থাকে। জীবিত থাকার জন্য তারা প্রায় সব ধরনের খাদ্য গ্রহণ করতে শুরু করে। ধীরে ধীরে পৃথিবীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নতুন গাছপালার জন্ম হয়। বেঁচে যাওয়া প্রাণীগুলো নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে থাকে। এই প্রক্রিয়ার ফলে অসংখ্য নতুন প্রজাতির জন্ম হয় এবং পৃথিবীতে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। প্রায় 5 কোটি বছর আগে ইউসিন যুগে সিমিয়ন বা বানরের মতো প্রাণীদের আবির্ভাব ঘটে। তাদের চোখ মাথার সামনের দিকে অবস্থান করত, যা দ্রুত নির্ধারণের সাহায্য করত। এই সময়ে প্রাইমেটদের শরীরে একটি গুরুত্বপূর্ণ বিবর্তন শুরু হয়। মেরুদণ্ড ও মস্তিষ্ককে সংযুক্ত করা খুলির নিচে ছিদ্র, যাকে ফারমেন ম্যাগনাম বলা হয়, ধীরে ধীরে খুলির কেন্দ্রের দিকে সরে আসতে থাকে। এই পরিবর্তনের ফলে তারা আরো সোজাভাবে দাঁড়াতে এবং চলাফেরা করতে সক্ষম হয়। প্রায় 4,70,00,000 বছর আগে পৃথিবীর জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়। টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে পৃথিবীর দুটি বিশাল মহাদেশ একে অপরের কাছাকাছি চলে আসে। এর মধ্যে একটি ছিল ভারতীয় প্লেট, যা দ্রুত গতিতে এশিয়া প্লেটের দিকে অগ্রসর হচ্ছিল। এই দুটো প্লেটের সংঘর্ষের ফলে পৃথিবীতে অন্যতম বৃহৎ পর্বতমালা হিমালয়ের সৃষ্টি হয়। হিমালয় এতটা উঁচু ছিল যে এটি পৃথিবীর আবহাওয়ার ধরন বদলে দিতে শুরু করে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এই পর্বতমালা থেকে বরফ গলে পরবর্তীকালে অসংখ্য নদীর জন্ম হয়। আজও এই নদীগুলো কোটি কোটি মানুষের পানীয় জলের প্রধান উৎস। প্রায় 3 কোটি বছর আগে অ্যালগসীয় যুগে পৃথিবীতে ব্যাপক শীতলতা বা গ্লোবাল কুলিং শুরু হয়। বনভূমি পরিমাণ কমতে থাকে এবং বিশাল ঘাসের মাঠ গড়ে ওঠে। এই নতুন পরিবেশে এমন প্রাণীদের বিকাশ ঘটে যারা খোলা প্রান্তরে বসবাসের জন্য উপযোগী। একই সঙ্গে শিকারী প্রাণীদেরও দ্রুত বিকাশ হতে থাকে। প্রায় 1 কোটি বছর আগে পৃথিবী ধীরে ধীরে বর্তমান রূপ ধারণ করতে শুরু করে। মহাদেশগুলোর অবস্থান অনেকটাই আজকের মতো হয়ে যায় এবং পৃথিবীর জলবায়ু আধুনিক সময়ের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু পরিবর্তন তখনও থামেনি। প্রায় 40 লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায় আবারও ভূত্বকীয় পরিবর্তন শুরু হয়। টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্টি হয় ইস্ট আফ্রিকান রিভার ভ্যালি। এই পর্বত শ্রেণীর গঠনের ফলে মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তন হয়ে যায়। পরে পূর্ব আফ্রিকার বহু অঞ্চলে বৃষ্টিপাত কমে যায় এবং ঘন জঙ্গল ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। এই জঙ্গলেই বাস করত গ্রেট অ্যাপস বা বৃহৎ বনমানুষের পূর্বপুরুষরা। তারা মূলত গাছে বাস করত এবং ফলমূল খেত। শরীরের ওজন বেশি হওয়ায় এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে যেতে পারত না, তাই তারা হাত দিয়ে এক ডাল থেকে আরেক ডালে চলাফেরা করত। মাঝে মধ্যে তারা 2 পায়ে দাঁড়াতো এবং অল্প দূরত্ব হাঁটতো। 2 পায়ে চলার ক্ষমতা প্রথম মাটিতে নয়, বরং গাছের ডালের ওপর ভারসাম্য রক্ষার জন্য ডেভেলপ হয়েছিল। এই দ্বিপদ চলন বা বায়োপেডালিজম মানব জাতির নয়, বরং তাদের পূর্বপুরুষ এপসদের এক গুরুত্বপূর্ণ বিবর্তনীয় বৈশিষ্ট্য। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী এপরা বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। পরবর্তীকালে কিছু অ্যাপস গরিলা ও শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয়, আর কিছু ধীরে ধীরে মানুষের পূর্বপুরুষে পরিণত হয়। যখন বৃষ্টিপাত কমে যায় এবং বনভূমি শুকিয়ে যেতে থাকে, তখন খাদ্যের অভাব দেখা দেয়। ফলে এই প্রাণীরা বাধ্য হয়ে গাছ থেকে নেমে খাদ্যের সন্ধানে মাটিতে চলাফেরা শুরু করে। এই পর্যায়ে আবির্ভূত হয় আর্ডিপিথেকাস রেমিডাস, মানব বংশের অন্যতম প্রাচীন পূর্বপুরুষ। তাদের মস্তিষ্ক ছিল প্রায় একটি কমলার সমান আকারের এবং উচ্চতা ছিল প্রায় 4 ফুট, যারা নিয়মিতভাবে 2 পায়ে হাঁটতে শুরু করেছিল। হাজার হাজার বছরের বিবর্তনের ফলে 2 পায়ে চলাফেরা তাদের জন্য অনেক সুবিধা নিয়ে আসে। এতে শক্তি কম খরচ হতো, দূর পর্যন্ত দেখা যেত এবং হাতে খাদ্য বা অন্য বস্তু বহন করা সহজ হতো। এইভাবে মানব জাতির দীর্ঘ বিবর্তনের যাত্রা আরো এক ধাপ এগিয়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের ধারা অব্যাহত থাকে এবং আমাদের পূর্বপুরুষরা ক্রমশ আরো উন্নত হতে থাকে। প্রায় 23 লক্ষ বছর আগে আবির্ভূত হয় হোমো হ্যাবিলিস। তাদের মস্তিষ্ক আগের পূর্বপুরুষের তুলনায় অনেক বড় ছিল। এই প্রজাতি প্রথম পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা শুরু করে। যখন একটি সাধারণ পাথরের ধারালো প্রান্ত তৈরি করা হলো, তখন সেটা হয়ে উঠলো এক শক্তিশালী সরঞ্জাম। এর সাহায্যে তারা কাটা, খোঁড়া, চামড়া ছাড়ানো এবং আরো বহু কাজ করতে পারত, যা আগে সম্ভব ছিল না। পাথরের সরঞ্জাম ব্যবহারের ফলে হাতের আঙ্গুলের দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে তারা আরো নিখুঁতভাবে জিনিসপত্র ধরতে ও ব্যবহার করতে সক্ষম হয়। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষরা দলবদ্ধভাবে শিকার করতে শুরু করে এবং তাদের মধ্যে সহযোগিতা ও যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর আবির্ভূত হয় হোমো ইরেক্টাস। তারা আগের সব প্রজাতির তুলনায় আরো বুদ্ধিমান ছিল। এই প্রজাতি সর্বপ্রথম আগুন নিয়ন্ত্রণ করতে শেখে। আগুনের আবিষ্কার ছিল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। আগুন তাদের উষ্ণতা দিত, আলো দিত এবং হিংস্র পশুদের থেকে সুরক্ষা দিত। আগুনের চারপাশে পরিবার ও সামাজিক গোষ্ঠী গড়ে উঠতে শুরু করে। তারা আগুনে মাংস রান্না করতে শেখে। রান্না করা খাবার সহজে চিবানো ও হজম করা যেত, ফলে শরীরের কম শক্তি ডাইজেশনের কাজে ব্যবহার হতো। এই অতিরিক্ত শক্তি মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ধীরে ধীরে তাদের মস্তিষ্কের আকার এবং বুদ্ধিমত্তা আরো বৃদ্ধি পায়। প্রায় 2 লক্ষ বছর আগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। এই সময় মানুষের কণ্ঠনালী বা ল্যারিংস গলার নিচের দিকে নেমে আসে। এর ফলে তারা আরো জটিল ধ্বনি উচ্চারণ করতে সক্ষম হয়। প্রথমবারের মতো ভাষার বিকাশ শুরু হয়। এখন তথ্য এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পৌঁছতে পারত। এটাই ছিল সেই গুরুত্বপূর্ণ ধাপ, যার পর দীর্ঘ বিবর্তনের ফল হিসেবে জন্ম নেই হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আমরা, আধুনিক মানুষ। প্রায় 1 লক্ষ বছর আগে মানুষ পৃথিবীর প্রায় যে কোনো অঞ্চলে বসবাস করার সক্ষমতা অর্জন করে। তাদের ছিল দক্ষ হাত, প্রাথমিক অস্ত্র, ভাষার মাধ্যমে যোগাযোগের ক্ষমতা এবং আগুনকে নিয়ন্ত্রণ করার জ্ঞান। এখন তারা আফ্রিকা সীমা ছাড়িয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে আফ্রিকা ও ইউরাশিয়ার স্থলপথ সংযুক্ত হয়ে যায়। এই বিশাল ভূখণ্ডকে বলা হয় আফ্রো ইউরাশিয়া। মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে তারা বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে শেখে। বরফ যুগে কঠিন সময়েও মানুষ টিকে ছিল। তারা চীন, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং পরে সাইবেরিয়া তুষারচ্ছন্ন অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মানুষ নতুন নতুন দক্ষতা অর্জন করে। তারা পোশাক তৈরি করে, উন্নত অস্ত্র বানায় এবং আশ্রয় নির্মাণ করে। ধীরে ধীরে তারা পৃথিবীর প্রায় প্রতিটি কোণে বসতি স্থাপন করে। সমুদ্র উপকূল থেকে পাহাড়ের চূড়া, ঘন বন থেকে সূক্ষ্ম মরুভূমি, সবখানেই মানুষের উপস্থিতি দেখা যেতে থাকে। বিভিন্ন অঞ্চলের জলবায়ু ও পরিবেশের প্রভাবে মানুষের গায়ের রং, চুলের ধরন, চোখের গঠন এবং শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন আসে। এরপর মানুষ কৃষিকাজ শুরু করে এবং বিভিন্ন প্রাণীকে গৃহপালিত করে। গ্রাম, শহর এবং সভ্যতার জন্ম হয়। বিজ্ঞান, গণিত ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে মানুষ প্রকৃতিকে বোঝা এবং নিয়ন্ত্রণ করার নতুন নতুন উপায় আবিষ্কার করে। আজ আমরা সেই দীর্ঘ বিবর্তনীয় যাত্রার ফল। আমরা জানি আমরা কারা, কোথা থেকে এসেছি এবং কিভাবে এই পৃথিবীতে আমাদের অবস্থান তৈরি হয়েছে। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরো নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন আবিষ্কার হবে এবং মানব সভ্যতা আরো এগিয়ে যাবে। তো বন্ধুরা, এটাই পৃথিবীতে জীবনের কোটি কোটি বছরের ইতিহাস। ডাইনোসরের যুগ থেকে শুরু করে আধুনিক মানুষের আবির্ভাব পর্যন্ত এক বিস্ময়কর অভিযাত্রা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে বিজ্ঞান, ইতিহাস এবং রহস্যময় তথ্যভিত্তিক এমন আরো অসাধারণ ভিডিও সবার আগে দেখতে পারেন। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি অবিশ্বাস্য গল্প নিয়ে।